গত 17ই মার্চ মহারাষ্ট্রের নাগপুরে যে ভয়াবহ দাঙ্গা হয়ে গিয়েছে, সেই দাঙ্গা সম্পর্কে আপনারা কতজন অবহিত রয়েছেন সেই তথ্য আমার কাছে নেই। কিন্তু মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, তিনি সেই দাঙ্গাকারীদের বিরুদ্ধে এমন কিছু বক্তব্য রেখেছেন এবং যারা দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণের জন্য কি ব্যবস্থা নিয়েছেন, এইটাই মূলত আজকে আপনাদের সামনে শোনাবো বলে আমার মনে হলো। তার কারণ পশ্চিমবঙ্গে এই ধরনের বিভিন্ন ছোট বড় বিভিন্ন রকমের দাঙ্গা বা বিভিন্ন রকমের সাম্প্রদায়িক হানাহানির ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি এবং তা নিয়ে সরকারি সম্পত্তির ভাঙচুর তো কম হয় না। বিশেষ করে যখন এনআরসি নিয়ে আন্দোলন একেবারেই চরমে উঠেছিল, তখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিছু দুষ্কৃতকারীরা তারা যেভাবে ট্রেন বাস জ্বালিয়ে দিয়েছিলেন, স্টেশনে স্টেশনে আগুন লাগিয়ে দিয়ে বিপুল পরিমাণে সরকারি সম্পত্তির ক্ষতি করেছিলেন, কিন্তু শুধুমাত্র ওই ভোট ব্যাংক হওয়ার দরুন তারা সকলেই নিষ্কৃতি পেয়ে গিয়েছিলেন। গাটের কড়ি ছেড়ে দিন, তাদের বিরুদ্ধে কোনো রকমের আইনি ব্যবস্থা পর্যন্ত নেয়নি। সৌজন্যে আমাদের রাজ্যের তোষণবাজ একটা সরকার, সেই সরকারের সৌজন্যতায় কিন্তু সেই দুষ্কৃতীরা তারা ছাড় পেয়ে গিয়েছিলেন। কিন্তু আজকেই আপনাদের সামনে দেখাবো যে সঠিক সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে এই দুষ্কৃতকারীদের ওপর ঠিক কি ধরনের দুর্গতি নেমে আসে, সেই তথ্যটাই আজকে আপনাদের সামনে আমি দেব। আশা করি পর্বটি আপনাদের খারাপ লাগবে না যদি আপনারা প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। পর্বে বিস্তারিত যাওয়ার আগেই আমি আপনাদের নাগপুরের যে রায়টের ছবি ধরা পড়েছে বা যে সমস্ত সেখানকার একটা পার্টিকুলার ধর্মের মানুষ রাস্তায় নেমে যেভাবে ভাঙচুর করেছেন, হিন্দুদের সম্পত্তি বেছে বেছে নষ্ট করেছেন, সেই ভিডিওটা সিসিটিভিতে ধরা পড়েছে। তার প্রচুর ভিডিও আমাদের হাতে রয়েছে, কিন্তু এতটাই ভায়োলেন্ট, সেই ভায়োলেন্ট ভিডিওগুলো আপনাদের সামনে আমি দেখাতে পারবো না ইউটিউবের গাইডলাইনের কারণে। একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে দেখিয়ে শুরু করছি, আপনারা সেটা দেখে কিছুটা অনুমান করতে পারবেন। দেখুন। দেখলেন বন্ধুরা, একেবারেই ছোট্ট একটা ভিডিও যেখানে পরিষ্কারভাবে কিভাবে ইট ছোড়া হচ্ছে। মাথায় আপনারা দেখতে পাচ্ছেন ফেস টুপি পরা রয়েছে, এরকম প্রচুর মানুষ, মুখে কাপড় বাঁধা, তারা কিভাবে ইট ছুড়ছে, সম্পত্তি নষ্ট করছে, সেই চিত্র একেবারেই ভেসে উঠেছে। কিন্তু হঠাৎ করে কি এই সমস্ত মানুষগুলো রাস্তায় নেমে পড়লেন? কোনো রকমের প্ররোচনা ছাড়াই কি তারা রাস্তায় নামলেন? তাদের উদ্দেশ্যই বা কি? কেনই বা তারা ইট ছুড়লেন? কি জানা যাচ্ছে? এই তথ্যটি এবার আপনাদের সামনে আমি রাখবো। তারপরে আপনারাই বিচার করে দেখবেন যে এই ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য কত বড় সাহসের প্রয়োজন হয়। দেখুন, গত 17ই মার্চ বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে একটা বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। তার কারণ আপনারা কে জানেন জানি না, ছাওয়া বলে একটি ছবি রিলিজ হয়েছে। সেখানে সম্ভাজি মহারাজ, শিবাজি মহারাজের পুত্র সম্ভাজি মহারাজের ওপর আওরঙ্গজেবের যে অত্যাচারের কাহিনী ইতিহাসে বর্ণিত রয়েছে তা নিয়ে একটি ছবি ছাওয়া, যে ছাওয়া ছবির প্রসঙ্গ নরেন্দ্র মোদী পর্যন্ত উল্লেখ করেছেন। আমি নিজে সিনেমা হলে গিয়ে সেই ছবি দেখে এসেছি। সম্ভাজি মহারাজকে আওরঙ্গজেব যেভাবে অত্যাচার করে তাকে মৃত্যু দিয়েছিলেন, সেটা হচ্ছে প্রথমত তার গা একবারে তরোয়াল দিয়ে কেটে কুটি কুটি করে দিয়েছিলেন জীবন্ত অবস্থায়। তার উপরে তিনি তার জিভটাকে কেটে বাদ দিয়ে দিয়েছিলেন এবং তারপরে চোখগুলো পর্যন্ত উপড়ে নিয়ে এইভাবে কয়েকদিন লাগাতার অত্যাচারের পর তাকে একটা তিলে তিলে নৃশংস মৃত্যু দিয়েছিলেন। তবে এই ঘটনাটিকে ফিল্মেটিক করার জন্য নিশ্চিতভাবে যে ধরনের ফিল্মে দেখানো হয়েছে তার সঙ্গে ইতিহাস যে একই রকম হবে এমন তো নয়। ফিল্মে
ড্রামাটিক একটু বেশি হয়, এটা খুবই স্বাভাবিক। কিন্তু ইতিহাসে কথা বলে যে অরঙ্গজেব অত্যন্ত অত্যাচারের সঙ্গে কিন্তু এই সম্ভাজি মহারাজকে তাকে মৃত্যু দিয়েছিল। সে যাই হোক, সেই ছবিকে কেন্দ্র করে দু দলের মধ্যে কার্যত প্রথম সূত্রপাত হয়। কারণ এই যে যারা বিশ্ব হিন্দু পরিষদ রয়েছেন তারা একটা বিক্ষোভ মিছিল করেন যে সেখানে আপনার সেই জায়গাতে যেখানে সম্ভাজি জেলা রয়েছে, নাগপুরের সম্ভাজি জেলায় আওরঙ্গজেবের সমাধি স্থান সেখান থেকে সরিয়ে ফেলতে হবে, এটাই ছিল তাদের দাবি। সেই দাবিতে তারা একটা মিছিল করেন এবং সেই মিছিলকে অনেকেই বলছেন যে সেই মিছিলকে একেবারেই ভালো চোখে দেখেননি সেখানকার যারা দুষ্কৃতকারু সংখ্যালঘু আশ্রিত কিছু লোকজন ছিলেন। তারা তারা কি করেছিলেন, এই ঘটনার পর একটা রিউমার কেউ কেউ ছড়িয়ে দিয়েছিলেন। কি রিউমার? না, তাদের পবিত্র শিলালিপি এবং সেই শিলালিপির ওপর যে চাদর চড়ানোর রেওয়াজ রয়েছে সেই চাদরকে নাকি বিশ্ব হিন্দু পরিষদ বা কেউ সেটাকে তাদের পবিত্র ধর্মের ওপর আঘাত করেছেন, সেই চাদরকে জ্বালিয়ে দিয়েছেন, যেটা সম্পূর্ণ মিথ্যে। এবং এইরকম একটা গুজব ছড়িয়ে দেওয়ার পর সেখানে একেবারেই হাজারো হাজারো মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ জোটবদ্ধ হয়ে যান। তাদেরকে সংগঠিত করেছে কিছু দুষ্কৃতীরা সংগঠিত করে সেখানে বেছে বেছে সমস্ত হিন্দু দোকানের ওপর লুটপাট চালানো হয়। হিন্দুদের প্রত্যেকটি গাড়িকে বেছে বেছে ভাঙা হয়। কেন বেছে বেছে শব্দটি বলছি, এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কেন এই বেছে বেছে। তার কারণ এই একই জায়গায় অন্য সম্প্রদায়ের গাড়ি থাকলেও সেগুলোকে টাচ করা হয়নি, কিন্তু হিন্দু সম্প্রদায়ের গাড়িগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এই অংশটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, দেখুন। और ये इलाका भी सुरक्षित है, इसमें कोई सच्चाई नहीं है कि हिंदुओं की गाड़ी को चुन चुन करके मारा गया। गलत बात है, बिल्कुल गलत बात है। दंगा क्यों करेंगे? मुसलमानों के पास ये रोजे के महीने में कोई टाइम ही नहीं होता है का दंगा कहाँ करेंगे। सही बात है। लेकिन जब वो ऐसा माहौल बिगाड़े तो कुछ लोग जमा हुए उसके लिए। आपको मैं एक चीज दिखाती हूँ यहाँ पर हुआ क्या है, आइए। कोई बात नहीं, मैं दिखा देती हूँ आपको। ये क्या लिखा है? माशाअल्लाह बाबा। इस गाड़ी को आपको कोई क्षति दिख रही है? जी नहीं, कुछ भी नहीं दिख रही है क्षति। आइए आगे आइए, इस तरफ। ये आपको इसमें गणेश जी की छोटी सी मूर्ति दिख रही है, छोटी सी, जो हम लगाते हैं गाड़ियों में, अमूमन हिंदू लोग लगा, दिख रहा है आपको? इस गाड़ी की हालत कैसी दिख रही है? तो डैमेज है। डैमेज कैसे डैमेज हुई होगी ये? अभी तो वही बता सकते हैं। দেখলেন বন্ধুরা, শুধু এই হিন্দু মানে গাড়ি নয়, সমস্ত হিন্দুদের দোকান পর্যন্ত, হয়তো মুসলিম সম্প্রদায়ের দোকান ছিল তাদের দোকানে টাচ করা হয়নি, কিন্তু হিন্দুদের দোকানগুলোকে ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এর পেছনে কে আছে না আছে সেগুলো আমি বলছি, কিন্তু তার আগে যেটা আপনাদের শোনাবো, তার কারণ অনেকের ধৈর্য হবে না পুরো বক্তব্যটা শোনার, তাই সেই কারণে যারা চলে যেতে চান ভিডিও ছেড়ে তাদেরকে আমি এই অংশটি শুনিয়ে দেব যে দেবেন্দ্র ফডনবিস কি বলেছেন জানেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই ঘটনার তদন্ত তো চলছে এবং সিসিটিভি ফুটেজ দেখে এখনো পর্যন্ত 150 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 1000 ব্যক্তিকে শনাক্তকরণের কাজটা চলছে। তারা বলছেন এই শনাক্ত যখন কমপ্লিট হয়ে যাবে, এই ব্যক্তিদের নিজেদের সম্পত্তি বিক্রি করে, তাদের বাড়ি ঘরদোয়ার দোকান বিক্রি করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। অসাধারণ একটা বক্তব্য, সম্পূর্ণরূপে আমি সাপোর্ট করি। এটা হলেই একমাত্র দাঙ্গা বা এই যে দুষ্কৃতকারী রাজ, যেখানেই পারলাম সবাই মিলে গিয়ে ইট ছুটতে শুরু করে দিলাম, তাতে কার লাগলো কার কি হলো দিক বিদিক শূন্য হয়ে এই ধরনের কার্যকলাপগুলোকে স্তব্ধ করার জন্য এটা একান্তই প্রয়োজন। শুনুন দেবেন্দ্র ফডনবিসের বক্তব্য। আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার কি হিম্মত হবে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার জন্য? শুনুন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কি বক্তব্য রেখেছিলেন। जब तक आखिरी दंगई को पकड़ा नहीं जाता ये कार्रवाई रुकने वाली नहीं है। ये कार्रवाई चलती रहेगी। लगातार एविडेंस आ रहा है, उस एविडेंस के आधार पर ये कार्रवाई यहां पर चल रही है। ये भी तय हुआ है कि ये जितना नुकसान दंगइयों ने किया है इसका पूरा हिसाब निकाला जाएगा और ये पूरा नुकसान उनसे वसूल किया जाएगा। और अगर वो नुकसान के पैसे नहीं भरते हैं तो उनकी प्रॉपर्टी को बेचकर ये नुकसान भरपाई की जाएगी। किसी भी हालत में इस प्रकार से किसी को दंगा करके
दूसरे को नुकसान पहुंचाने की इजाजत नहीं दी जाएगी। जिनकी गाड़ियों का नुकसान हुआ है, सरकार उनको मदद करने वाली है। जो भी हमारे नियम है, उन नियमों में बैठाकर हम लोग निश्चित रूप से उनको मदद करेंगे। अगले 7 दिनों में ये मदद करने की हमारी कोशिश होगी। और साथ साथ जिन लोगों ने सोशल मीडिया का उपयोग करते हुए इस प्रकार के पोस्ट किए, जिसके कारण दंगे भड़के या दंगे भड़कने में या लोगों को भड़काने में जिनकी पोस्ट ने काम किया है, ऐसे लोगों को भी हम लोग सह आरोपी बनाएंगे, को एक्यूज बनाएंगे और उनको भी दंगे का आरोपी माना जाएगा। শুনলেন বন্ধুরা, আমি বলবো এক অসাধারণ বক্তব্য। এটাই একমাত্র সাজা হওয়া উচিত। আরো আইনি যা মানে যেগুলো কারবাই রয়েছে সেগুলো তো হবেই তাদের ওপর। তা সত্ত্বেও এই যে সমস্ত যে দোকানগুলো, তার মধ্যে যদি কোনো মুসলিম সম্প্রদায়ের দোকান থাকে কিংবা মুসলিম কোনো মানুষের গাড়ি থাকে, সেগুলো যদি ভাঙচুর হয়, যারা এই দাঙ্গায় যারা ভাঙচুর করলেন, ভাঙচুর করার অধিকার কাউকে দেওয়া হয়নি। যদি আপনাদের মনে হয় আপনাদের কোনো ব্যাপারে কোনো প্রতিবাদ জানানোর দরকার, তাহলে তার অন্য কোনো ভাষা রয়েছে। ভারতের আইনকে বাইপাস করে আপনারা এইভাবে নিজেদের হাতে হাতিয়ার তুলে নিতে পারেন না। যদি তুলে নেন তাহলে তার জন্য প্রশাসন রয়েছে। এই কারণেই বারবার বলি যে পশ্চিমবঙ্গের যারা দুষ্কৃতীরা রয়েছে তারা এখনো উন্মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, তারা ছাড় পেয়েছে। এই যে আপনার এনআরসির সময় যারা সেই দিন এই ধরনের এই একই তাণ্ডব চালিয়েছিলেন, ওই একই মব একই তাণ্ডব চালিয়েছিলেন, তাদের কেউ ছুতে পারেনি। তারা এখনো পর্যন্ত নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের ওই দুষ্কৃতী মানসিকতা তো চেঞ্জ হয়নি। তারা সুযোগ পেলেই আবারও দুষ্কৃতী মানসিকতা দেখিয়ে দেবেন। এমনকি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলছেন যে তুমি যে খুব ওদেরকে নিয়ে বলছো, অর্থাৎ সম্ভবত সংখ্যালঘুদের কথা তিনি বলছেন, ওরা যদি একবার রাস্তায় নামে প্রতিবাদ দেখায় তাহলে তোমার কি হবে ভেবে দেখেছো? অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত ওদের সাপোর্ট যদি চাইছেন, তাহলে ভাবতেই পারেন এই একটা ছোট্ট নাগপুর যেখানে ঘটে গিয়েছে সেটা কত বড় আকার নিতে পারে পশ্চিমবঙ্গের বুকে যদি প্রশাসন এই ধরনের বক্তব্য রাখেন। আর অন্যদিকে অন্য প্রশাসনও দেখালাম আপনাদের, বিজেপির প্রশাসন, তিনি বলছেন যারা রায়াট করলেন, যারা নিজের হাতে আইন তুলে নিলেন, যা অন্য গাড়ি বাড়ি দোকান জ্বালিয়ে দিলেন, পুড়িয়ে দিলেন, একেবারে ভেঙে চুরমার করে দিলেন, তাদের সম্পত্তি বিক্রি করে সেই মানে বাকি যে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। আপনারা কি সমর্থন করেন? যদি সমর্থন করেন তাহলে নিশ্চিতভাবে সাপোর্ট করার জন্য একটা লাইক কিংবা একটা কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার মনে হয় ম্যাক্সিমাম লোকই অনেক লোকই সমর্থন করবে না। বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে যারা সমর্থন করেন তারা তো সমর্থন করবেনই না। এতে কি কোনো অন্যায় দেখেন? আপনি আপনার বিরুদ্ধে কোনো মানে যদি অন্য রকমের আপনার মনে হয় কিছু বলার দরকার, তাহলে সেই বক্তব্যটা আপনি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে পারেন, হরতাল করতে পারেন, আইন গৃহীত বিভিন্ন রকমের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি আপনি দেখাতে পারেন। কিন্তু তা বলে আইন নিজের হাতে তুলে নেবেন, এটা তো নিশ্চিতভাবে কাম্য হতে পারে না, তাই না? এই অংশে আপনাদের সামনে আমি আরো একটা ভিডিও দেখাবো গ্রাউন্ড জিরো থেকে। একজন সাংবাদিক, আমি তার নাম হচ্ছে অর্চন, আমি টাইটেলটি ভুলে গিয়েছি। এই রকম গ্রাউন্ড জিরো লেভেল থেকে সাংবাদিকতা করা আমি দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেখিনি। এই ভদ্রমহিলা যেভাবে সাংবাদিকতা করেন, হ্যাটসঅপ তাকে, হ্যাটসঅপ। দেখুন কিভাবে কার্যত যারা দাঙ্গায় যুক্ত ছিলেন, যাদের কাছে সব ইনফরমেশন রয়েছে, তাদের মুখ থেকে কিভাবে কথা আদায় করে নিচ্ছেন। এই অংশটুকু আপনারা শুনলেই বুঝতে পারবেন যে এই ঘটনাটা একেবারেই কাকতালীয় নয়, পূর্ব পরিকল্পিত, একেবারেই পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটানো হয়েছে। সেটা এই অংশটুকু শুনলেই আপনারা বুঝতে পারবেন। শুনুন, তারপরে আসছি বাকি তথ্যে। অসাধারণ কিছু তথ্য তার মতো করে বার করে নিতে গ্রাউন্ড জিরো লেভেল থেকে আমি দ্বিতীয় কোনো সাংবাদিককে দেখিনি। অসাধারণ একজন সাংবাদিক, কোনো ঢাক গুড়গুড় নয়, যেখানেই ঘটনা ঘটে সেখানে তিনি পৌঁছে গিয়ে সেই তথ্য তুলে ধরেন। দুটো তার তৈরি মানে তার গ্রাউন্ড জিরো লেভেল থেকে নিয়ে আসা দুটো ভিডিও আপনাদের সামনে আমি দেখালাম। দুটো ভিডিওতেই অসাধারণভাবে তিনি কিন্তু পরিষ্কারভাবে ফাঁস করে দিয়েছেন যে এটা একেবারেই পূর্ব পরিকল্পিত একটি ঘটনা। এবং এদের মধ্যে মেন যে ক্রিমিনাল জানেন, মেন যে মাস্টার মাইন্ড এই ঘটনার, তার নাম হচ্ছে ফাহিম খান। সেই ফাহিম খানকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। যে ফাহিম খান 2024 লোকসভা নির্বাচনে নীতিন গাডকারির বিরুদ্ধে লড়েছিলেন এবং তিনি
মাইনরিটি ডেমোক্রেটিক পার্টি বলে একটি দল রয়েছে, সেই পার্টির নেতা নীতিন গাডকারির বিরুদ্ধে 2024 লোকসভা নির্বাচনে বিরোধিতা করে মাত্র 1400টি ভোট পেয়েছিলেন। এহেন ফাহিম খান তিনি হঠাৎ করে 300 400 বা 500 বিভিন্ন জায়গায় লোক জড়ো করে তিনি মূলত উস্কানি দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ পুলিশের তরফ থেকে, মহারাষ্ট্রের পুলিশের তরফ থেকে তিনি উস্কানিমূলক ভাষণ দিয়েছেন এবং তিনি বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জড়ো করেছেন। তারপরে তার উস্কানিমূলক বক্তব্যের পর এই ধরনের দাঙ্গার মতো ঘটনা ঘটেছে, যেখানে বেছে বেছে আপনাদের সামনে দেখালাম যে মুসলিম গাড়িগুলো সেগুলো অক্ষত রয়ে গেছে, কিন্তু হিন্দু গাড়িগুলোকে ভাঙচুর করে দেওয়া হয়েছে। অর্থাৎ পূর্ব পরিকল্পনা ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। এবং নিশ্চিতভাবে এই যে আপনার বিশ্ব হিন্দু পরিষদ, তাদের বিরুদ্ধেও কয়েকজনের বিরুদ্ধে যারা উস্কানিমূলক বক্তব্য রেখেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেটা নেওয়াই উচিত। তার কারণ দেখুন, দাঙ্গা শব্দটি কখনোই একদিক থেকে হতে পারে না। কেউ বেশি করে, কেউ কম করে, কেউ ভুলবশত আইন হাতে তুলে নেয়, কিন্তু কেউ আইন হাতে তুলে না নিয়েও কারুদের উস্কানি বা প্ররোচনা থাকতেই পারে। কাজেই দুই দল, হিন্দু মুসলমান, দাঙ্গার ক্ষেত্রে তো বাছা উচিত নয়। বারবার যে কথা আপনাদের সামনে আমি বলে রাখি যে দুষ্কৃতিকারী তাদের জাত ধর্ম হয় না। তারা যদি হিন্দু হয় একেবারেই শটাং গ্রেপ্তার করতে হবে, সমান শাস্তি দিতে হবে। তা না হলে ভারতের সংবিধানকে অমান্য করা হবে। এই রকম নয় যে কোনো একটা ধর্মের বলে তার বিরুদ্ধে বড় কোনো কেস, এইগুলো একেবারেই নয়। আমরা এইটাই চাই যে দাঙ্গাবাজ, যে ক্ষতিগ্রস্ত করেছে বা সত্যি যদি এই বিশ্ব হিন্দু পরিষদের কোনো নেতা তিনি যদি উস্কানি দিয়ে থাকেন, তার বিরুদ্ধেও সমান একেবারেই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু সিসিটিভি ফুটেজে যেটা দেখা গিয়েছে, এই যে ফাহিম খান তার নেতৃত্বে প্রচুর লোকজন জড়ো হয়ে আপনারা দেখতেই পারলেন যে কারা কারা ঢিল মারছেন। তো এই ঘটনাটা অত্যন্ত নিন্দাজনক। কিন্তু মহারাষ্ট্রের এই যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা সত্যি গোটা দেশে যেখানে যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানে এই ধরনের স্ট্যান্ড নেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত যেখানে বিজেপি সরকার নেই সেখানে কিন্তু এই তোষণবাজের রাজনীতি চলে। তোষণবাজের রাজনীতি হচ্ছে যে আপনি যে কোনো দুষ্কৃতকারী কর্ম করতে পারেন, কিন্তু আপনাদের ছাড় দেওয়া হবে তার কারণ যদি আপনারা নির্বাচনের সময় আমাদের দলকে সহযোগিতা করেন। এইটাই মারাত্মক একটা কারণ। নাগপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আরো বড় হতে পারত যদি তারা জানতেন যে প্রশাসন আমাদের পাশে রয়েছে। তারা এটা জানতেন যে এই ধরনের ঘটনা ঘটলে আমাদের বিরুদ্ধে কি হতে পারে, সেই কারণে মুখে কালো কাপড় বেঁধে তারা চেষ্টা করেছিলেন। কিন্তু বাকি ভিডিওগুলো আমরা দেখাতে পারলাম না যে সেখানে একজন পুলিশ কর্মীকে, একজন মহিলা পুলিশকে, এই যে রায়াটাররা যারা দাঙ্গাকারী, মহিলা পুলিশকে পর্যন্ত, কনস্টেবলকে পর্যন্ত তার উর্দি ছিঁড়ে দিয়ে তার শ্লীলতাহানি করার চেষ্টা করেছেন, পুলিশদের মারধর করেছেন, মানে যা ইচ্ছা তাই করেছেন। এবং সেই জন্য এই বেছে বেছে এদেরও যেভাবে বেল্ট ট্রিটমেন্ট প্রকাশ্যে দেওয়া হচ্ছে সেই ভিডিও আপনাদের আমি দেখাতে পারবো না। তার কারণ মানে বাবারে মারে বলে চিৎকার করছে আর পুলিশের ডান্ডা পড়ছে কিন্তু একেবারেই শরীর জুড়ে, সেই ঘটনাও ঘটছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই একই পরিণাম ভগবান না করুক যে কোনোদিন আমাদের রাজ্যে হয়, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সামলাতে পারবে? সামলাতে পারবে না। তার কারণ হচ্ছে এই যে রামনবমীর দিন একটা আইপিএল ম্যাচ ইডেন গার্ডেনে হচ্ছে, সেটা পুলিশ মানে করাতে পারলো না। সেটা পুলিশ ইতিমধ্যে সরিয়ে দিচ্ছে, মানে সিএবি কে নির্দেশ দিয়েছে বা অনুরোধ করেছে, না রামনবমীর দিন আমরা আইপিএল ম্যাচ দেখাতে পারবো না। মানে পুলিশের যোগ্যতা নেই যে রামনবমীর দিন একটা ক্রিকেট ম্যাচ পরিচালনা করবে। ভাবুন, বুঝতে পারছেন মানে এই প্রশাসন কিভাবে সামলাবে? তো এই ঘটনাটা আপনাদের সামনে দেখালাম। যাদের মনে হয় যে এই ধরনের একটা রাজ্য সরকারের প্রয়োজন, কড়া হাতে দুষ্কৃতকারীদের দুষ্কৃতি হিসাবে দেখবে। দেখুন, দুষ্কৃতিতে কোনো জাত হয় না। এই ঘটনাকে কোনোভাবেই কোনো কমিউনিটিকে দাগিয়ে দেওয়ার কেউ চেষ্টা করবেন না। আমিও সেটার ঘোর বিরোধী। তার কারণ এই মুখগুলো যাদের দেখা গিয়েছে তারা দুষ্কৃতি, এটা মানতে আমাদের কোনো আপত্তি নেই। যারা ঢিল ছুটছেন ভিডিওতে যাদের দেখা গেছে তারা দুষ্কৃতি, যে সম্প্রদায়ের হোক। কিন্তু তা বলে পুরো সম্প্রদায়কে এর জন্য দাগিয়ে দেওয়া উচিত না। তার কারণ হচ্ছে অনেকেই রয়েছেন যারা দাঙ্গাকে পছন্দ করেন না, তাহলে তাদের অসম্মান করা হবে। কিন্তু এই যে দেবেন্দ্র ফডনবিসের যে দাওয়াই, এই দাওয়াইটা কি যদি পছন্দ করেন তাহলে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে পরিবর্তনটা যে একান্তই জরুরি সে কথা আর মানে আপনাদের নতুন করে মনে করিয়ে দেওয়ার হয়তো প্রয়োজন হবে না। কি বলেন আপনারা? কোনো রকমের ভায়োলেন্ট বা কোনো রকমের অন্য কমিউনিটিকে দোষে কোনো মন্তব্য নয়, নিজেদের মন্তব্য অবশ্যই করুন। মহারাষ্ট্রের মতো একটা সরকার কি আমাদের রাজ্যে প্রয়োজন? লিখে জানাবেন আজকের এই পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।